আচ্ছা, এরপর আছে কার্ডিয়াক আউটপুট। তাহলে ডিফাইন কার্ডিয়াক আউটপুট অনেকবার আসছে। এটা মানে হচ্ছে প্রতিটা ভেন্ট্রিকল থেকে, ফ্রম ইচ ভেন্ট্রিকল, ইচ ওয়ার্ডটা লিখতে হবে, পার মিনিট, প্রতি মিনিটে যেই রক্তটা বের হয় তাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। এবং এটা ডেফিনেশনটা লেখার পরে এতটুকুতে শেষ না করে এটা যদি আমরা একটু লিখে দিই, কার্ডিয়াক আউটপুট ইজ অ্যাভারেজ 5 লিটার পার মিনিট। তাহলে প্রতিটা ভেন্ট্রিকল থেকে 5 লিটার পার মিনিট করে বাড়ে ব্লাড বের হয়। এখন এটা মিসকনসেপশন একটা হইতে পারে যে প্রতিটা ভেন্ট্রিকল থেকে যদি 5 লিটার করে বাড়ে তাহলে তো দুইটা ভেন্ট্রিকল মিলে 10 লিটার হবে। বিষয়টা কি এমন? বিষয়টা কোনোভাবে এমন না। এখানে বলা হচ্ছে যে আমরা জানি নর্মালি কি আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে রক্তগুলা ফুসফুসে যাবে, ফুসফুস থেকে রক্তগুলো লেফট ভেন্ট্রিকল আসবে, লেফট এট্রিয়াম আসবে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে। তো এই যে এটা একটা চক্র, এখান থেকে আসলে এখান থেকে 5 লিটার, এখান থেকে 5 লিটার বের হয়, বিষয়টা এমন না। ইচ ভেন্ট্রিকল থেকে যখনই বের হয় তখনই 5 লিটার করে বের হয়, কিন্তু একই সময় হয় না জিনিসটা। এটাই বলা হচ্ছে আসলে এটা একটা চক্র। যেমন আমরা কার্ডিয়াক যে সাইকেলের যে টাইম বলি, যে ডায়াস্টোল সিস্টোল, সেখানে 0.7 সেকেন্ড, তারপর হচ্ছে 0.1 সেকেন্ড করে বলি না, সেক্ষেত্রে সবগুলো যোগ হলো তো 1.6 সেকেন্ড আসার কথা, কিন্তু আমাদের পুরো কত আসে 0.8 সেকেন্ড সবগুলো মিলে। তো এরকম জিনিসটা হচ্ছে সাইমultaneous হতে থাকে। তাহলে এটা কখনো 10 লিটার হবে না, কারণ আমাদের বডিতে আছে ব্লাড হচ্ছে 5 থেকে 6 লিটার, তাহলে 10 লিটার কেন হবে? তো পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট রেগুলেট কার্ডিয়াক আউটপুট। এটা অনেকবার আসে, তো পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট। কার্ডিয়াক আউটপুট আমরা যদি একটু চিন্তা করি, এই যে কনসেপ্টটাকে একটু বুঝে নিই, তাহলে আমরা জিনিসটা আনসার করতে পারি। এটা হচ্ছে এই যে ভেন্ট্রিকলগুলো থেকে যেগুলো বের হয় তাদেরকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। তাহলে বের হওয়ার জন্য এক নম্বরে তার তো আগে ব্লাড থাকতে হবে। তাহলে যদি ব্লাড না থাকে তাহলে বের হবে না। সো ব্লাড আসে কীভাবে? ভেনাস রিটার্নের মাধ্যমে। সো প্রথম ফ্যাক্টর হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন যত বেশি, অ্যান্ড ডায়াস্টোলিক ভলিউম তত বেশি, স্ট্রোক ভলিউম তত বেশি, কার্ডিয়াক আউটপুট তত বেশি। ভেনাস রিটার্ন কী কী বিষয়ের উপর নির্ভর করে? যেমন এক্সারসাইজ করলে ভেনাস রিটার্ন বাড়বে, পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট, প্রেশার গ্রেডিয়েন্ট, রেসপিরেশন, গ্রেভিটি, ভ্যাসোমোটর, এগুলো জাস্ট দেখলে হবে। ফোর্স অফ কন্ট্রাকশন মানে হার্ট যদি পাম্প করতেই না পারে তাহলে কার্ডিয়াক আউটপুট তো কমে যাবে। সো ফোর্স অফ কন্ট্রাকশন যত বেশি, স্ট্রোক ভলিউম তত বেশি, কার্ডিয়াক আউটপুট তত বেশি। তো ফোর্স অফ কন্ট্রাকশন আমরা বলেছি একটা ফ্র্যাঙ্ক স্টেলিং ল দিয়ে, যেমন এখানে ডিপেন্ডস কি বলছে যে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার, যেটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টেলিং ল। আরও কিছু ব্যাপার আছে, যেমন সিম্প্যাথেটিক স্টিমুলেশনের সময় আমরা জানি কার্ডিয়াক আউটপুট বাড়বে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের সময়, কারণ এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হবে। এটা আমরা ওই যে পড়ে আসছি অটোনমিক ইফেক্টটি হার্টের উপর, যেটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন এবং হচ্ছে হার্ট রেট দুইটাকে বাড়াই। আর হার্ট রেট যদি বাড়ে তাহলে হার্ট তাড়াতাড়ি পাম্প করতেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু বাড়ে। কিন্তু কিছু ব্যাপার আছে, যদি হার্ট রেট অনেক বেশি বেড়ে যায়, হার্ট এত তাড়াতাড়ি পাম্প করতেছে যে ডায়াস্টোলের সময় হার্টের মধ্যে ব্লাড পর্যাপ্ত পরিমাণ যাইতে পারতেছে না, অর্থাৎ ডায়াস্টোলের যে টাইম ওটা কমে গিয়েছে। তাহলে ওটা যদি কমে যায়, অ্যান্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাবে, তাহলে আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে যদি হার্ট রেট অল্প পরিমাণ বাড়ে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কিন্তু যদি 180 বিট পার মিনিটের বেশি চলে যায় তখন আসলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে এটা যার এগেনস্টে আমাদের হার্টটা পাম্প করতেছে, এটাকে বলা হয় পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে রোধ। তাহলে রোধ এটার এগেনস্টে যেহেতু পাম্প করতেছে, সো পেরিফেরাল রেজিস্ট্যান্সটা যত বেশি কার্ডিয়াক আউটপুট তত কম, রেজিস্ট্যান্স যত বেশি কার্ডিয়াক আউটপুট তত কম। আচ্ছা, হাউ ক্যান কার্ডিয়াক আউটপুট মেজার, মানে কার্ডিয়াক আউটপুট মেজার করার জন্য একটা সূত্র আসে যেটা প্রিন্সিপাল বলি আমরা, যেটাকে ফিক্স প্রিন্সিপাল বলা হয়। তো আমরা এই জিনিসগুলো এখানে একটু বোঝার ট্রাই করি, এখানে একটু বুঝলে আমরা জিনিসটা ইজি হয়ে যাবে। তো প্রথমে আছে স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম কি? স্ট্রোক ভলিউম হচ্ছে হার্টের যে প্রতিটা স্ট্রোক, প্রতিটা কন্ট্রাকশন, প্রতিটা সিস্টোল, এটাকে বলা হয় স্ট্রোক। এই স্ট্রোকে যত পরিমাণ ব্লাড বের হয় তাকে বলা হয় স্ট্রোক ভলিউম।
স্ট্রোক ভলিউম। তো এখন স্ট্রোক ভলিউম কখন বাড়বে? এক, যদি হার্ট বেশি কন্ট্রাকশন করে, তার কন্ট্রাকশন পাওয়ার যদি বেশি হয়, যেমন কখন করে? এক্সারসাইজের সময় দেখবেন যে আমাদের বুক ধরফর করে, এক্সারসাইজ, ভয়, অ্যাংজাইটি। এক। দুই নম্বর হচ্ছে যদি অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম বাড়ে, তাহলে ব্লাড যেহেতু বেশি, তাহলে ওই যে ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হবে ফ্র্যাঙ্ক স্টার্লিং লর মধ্যে। সেই ক্ষেত্রে মানে ব্লাড যেহেতু অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম মানে হচ্ছে প্রিলোড, তো প্রিলোড বেশি হলে অর্থাৎ অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম বেশি হলে তাহলে ল্যান্ডটা বাড়বে, ল্যান্ড বাড়লে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল মতে প্রেশারটাও বাড়বে, সো স্ট্রোক ভলিউম বাড়বে। যেমন প্রেগনেন্সিতে হইতে পারে, কারণ প্রেগনেন্সিতে ব্লাডের যে ভলিউম এটা বাড়ে, কারণ একজনের ভিতরে দুজন আছে, সো ব্লাড বেশি লাগবে, সো প্রেগনেন্সিতে আসলে ব্লাড বেড়ে যায়, আলটিমেটলি প্রিলোড বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে আফটার লোড, মানে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মানেই আফটার লোড। তো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে রেজিস্ট্যান্স যদি কম, ব্লাড তাড়াতাড়ি বেরোবে এবং ব্লাড ভলিউম বেশি হবে, তাহলে স্ট্রোক ভলিউম বাড়বে। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে স্ট্রোক ভলিউম ইজ ওয়ার্ক ডান বাই ভেন্ট্রিকল টু ইজেক্ট স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ওয়ার্ক ইজ ওয়ার্ক ডান বাই ভেন্ট্রিকল টু ইজেক্ট স্ট্রোক ভলিউম। আচ্ছা, এখানে একটা কথা লিখছে, এ ফেলিং হার্ট হ্যাজ লেস স্ট্রোক ভলিউম, মানে স্বাভাবিক একটা হার্ট পাম্প করতে পারতেছে না, মানে ফেল হয়ে যাচ্ছে, তাহলে স্ট্রোক ভলিউম কমে যাবে। এরপর কন্ট্রাক্টিলিটি, আমরা বলেছি কন্ট্রাক্টিলিটি ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কারণ কন্ট্রাক্টিলিটি যত বেশি স্ট্রোক ভলিউম তত বেশি, কার্ডিয়াক আউটপুট তত বেশি। তো কন্ট্রাক্টিলিটি যে ব্যাপারটা, এটার জন্য কতগুলো হরমোনের ব্যাপার আছে। তো এই হরমোনগুলো কখন আসে? এদেরকে বলা হয় ক্যাতেকোলামাইন। তো তুমি মনে রাখবা হচ্ছে কন্ট্রাক্টিলিটি সি দিয়ে শুরু, সি দিয়ে মনে রাখবা ক্যাতেকোলামাইন, তাহলে এরা কন্ট্রাক্টিলিটি বাড়ায় বিটা 1 একটা রিসেপ্টরের মাধ্যমে। যাই হোক, ওইদিকে যাচ্ছে না। তাহলে ক্যাতেকোলামাইন কন্ট্রাকশন বাড়ে। এই ক্যাতেকোলামাইন কখন আসবে? ওই যে আমরা বলেছি যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে, তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ হবে তখন ক্যাতেকোলামাইন রিলিজ হবে। এই ক্যাতেকোলামাইন আসলে কন্ট্রাকশন বাড়ে। এরপরে প্রিলোড আপলোড, এই দুইটা সম্বন্ধে খুব ভালো ধারণা রাখতে হবে। প্রিলোড আপলোড সম্বন্ধে খুব ভালো ধারণা রাখতে হবে। প্রিলোড কি? প্রিলোড মানে হচ্ছে হার্ট যেই ব্লাড নিয়ে কন্ট্রাকশন শুরু করবে, তাহলে হার্ট কন্ট্রাকশন কখন শুরু করবে? যখন সে ডায়াস্টুল করে পরিপূর্ণ হবে। তাহলে ডায়াস্টুলের পরে তার যে ভলিউম, যেটাকে বলা হয় অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম, এটাকে আসে বলা হয় প্রিলোড। এটা হচ্ছে অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম। যার এগেনস্টে হার্ট পাম্প করবে সেটাকে বলা হয় আফটার লোড। এই যে আফটার লোড যদি বেশি হয়, তাহলে হার্টের যে কন্ট্রাক্টিলিটি এটা কমে যাবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এখন এখানে একটা ব্যাপার একটু বলে দিই, যদি আফটার লোড বেশি হয়, আফটার লোড কখন বেশি? আফটার লোড মানে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এটা বেশির অর্থ হচ্ছে যাদের হাইপারটেনশন আছে। হাইপারটেনশন যদি থাকে, মানে একদম সিম্পল জিনিস চিন্তা করো যে আমি একটা জায়গায় পানি পাঠাবো, তো ওই জায়গায় আগে থেকে পানি আছে, তাহলে পানির ওই জায়গায় প্রেশার বেশি। তাহলে আমি যখন এখান থেকে পাঠাবো, তা আমার তাহলে একটা প্রেশার এগেনস্টে পাঠাতে হচ্ছে, তাহলে আমার বেশি প্রেশার লাগবে ওই জায়গায় নিয়ে যেতে। তো বিষয়টা অনেকটা এরকম যে আগে থেকে এখানে হাইপারটেনশন আছে, তাহলে আমি যদি ব্লাড পাঠাতে চাই, তাহলে আমার যে এখানে হাইপারটেনশন মানে প্রেশার যেটা আছে তার উপরে যাইতে হবে আমার প্রেশারটা। তাহলে প্রেশার ওইখানে যত বেশি হবে, মানে হাইপার যত বেশি হবে, হার্টকে তত বেশি জোরে পাম্প করতে হবে, তত বেশি কষ্ট করতে হবে। দিনের পর দিন এই কষ্ট করতে যে হার্ট যে মাসেল এগুলো আস্তে আস্তে মোটা হয়ে যাবে। এটাকে বলা হয় হাইপারট্রপি, যেটা তোমরা 3rd ইয়ারে জানতে পারবা, হাইপারট্রপি হবে। যাই হোক, স্ট্রোক ভলিউমের একটা ইকুয়েশন আছে, আমরা জানি স্ট্রোক ভলিউম ইকুয়াল টু হচ্ছে অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস অ্যান্ড সিস্টোলিক ভলিউম। এরপর কার্ডিয়াক আউটপুট বলেছি, যেটা হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, এটা বাড়বে। এরপরে এই যে ফিক্স প্রিন্সিপাল যেটা বলেছি, এটার মাধ্যমে আমরা হচ্ছে কার্ডিয়াক আউটপুট মেজার করি। তাহলে এটা কীভাবে মেজার করি? এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে কী বের হচ্ছে আসলে। কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে আসলে আমরা বেসিক্যালি যেটা চিন্তা করি সেটা হচ্ছে অ্যাওর্টাটা খেয়াল করি। অ্যাওর্টার মাধ্যমে বের হচ্ছে অক্সিজেনযুক্ত ব্লাড। এই অক্সিজেনযুক্ত ব্লাডগুলো কোথায় যায়? বিভিন্ন টিস্যুতে যায়, ওইখানে খরচ হয়ে যাবে, শ্বসন হয়ে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই না? এটাই তো ব্যাপার। তো এখন আমি যদি একটু বলি, যেমন এটা যদি হার্ট হয়, এটা যদি লেফট ভেন্ট্রিকল হয়, এখান থেকে আসলে ব্লাড বের হয়েছে, এখানে সাপোজ
এটা হচ্ছে কৈশিক জালিকা, আর এইখানে আছে হচ্ছে আমাদের একটা টিস্যু, আর এটা হচ্ছে আবার ভেনের মাধ্যমে চলে আসবে। তাহলে এখান থেকে অক্সিজেনযুক্ত ব্লাডটা আসবে, এই যে এখানে অক্সিজেনটা রিলিজ হয়ে যায়, তাহলে কিছু অক্সিজেন এখানে টিস্যুর মধ্যে চলে যাবে, আর কিছু অক্সিজেন যেগুলো আসে না সেগুলো আবার ভেনের মাধ্যমে, এটা হচ্ছে ভেন, তাহলে ভেনের মাধ্যমে কিছু অক্সিজেন আবার চলে যাবে এখানে। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে, ভেন অলওয়েজ কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে না। প্রায় বলা হয় 70% অক্সিজেন কিন্তু এখানে চলে যায়, তাহলে 30% অক্সিজেন মাত্র এখানে কি হয়, কনজাম্পশন হয়। তাহলে রেট অফ কনজাম্পশন মানে এদিকে কতটুকু কনজাম্পশন হচ্ছে, তারপর এই আর্টারিতে কতটুকু আগে অক্সিজেন ছিল, মাইনাস এখানে এখন ভেনে কতটুকু অক্সিজেন আছে, এটার যে অনুপাত এটাকে বলা হয় ফিক্স প্রিন্সিপাল। তো এটা দিয়ে আমরা হচ্ছে আসলে কার্ডিয়াক আউটপুটটা মেজার করতে পারি। আর পালস প্রেশার সম্বন্ধে তোমরা জানো আগে থেকে যে এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, যেটা এটা থেকে যখন আমরা ডায়াস্টোলিক প্রেশারটা বিয়োগ দিই, তো আমরা নর্মালি আমরা সিস্টোলিক 120 ধরি, ডায়াস্টোলিক 80 ধরি, বিয়োগ করলে আসে 40, সেজন্য আমরা পালস প্রেশার নর্মাল ধরে নিই 40-কে। আর এটা হচ্ছে মেন আর্টেরিয়াল প্রেশার। মেন আর্টেরিয়াল প্রেশার মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল প্রেশার রেজিস্ট্যান্স। এই যে প্রেশারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মেন আর্টেরিয়াল প্রেশার। এটা নর্মালি আমরা কীভাবে বের করি, 2/3 অফ দ্য ডায়াস্টোলিক যে প্রেশার প্লাস 1/3 অফ দ্য সিস্টোলিক প্রেশার, এখান থেকে আমরা পাই হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। তাহলে কারো যদি পালস প্রেশার 40 হয়, তাহলে এখানে আসবে 40/3 প্লাস তার ডায়াস্টোল সাপোজ 80, তাহলে 80 প্লাস 40/3 এটাই হচ্ছে তার মেন আর্টেরিয়াল প্রেশার। ঠিক আছে, আমরা এখন এখানে যদি যাই, এখানে তাহলে আমরা এটা বলে ফেলেছি। আচ্ছা, কার্ডিয়াক ইন্ডেক্স এটা অনেক সময় পরীক্ষা আসে। এটা হচ্ছে দ্য আউটপুট অফ দ্য হার্ট পার মিনিট পার স্কোয়ার মিটার অফ দ্য বডি সারফেস, মানে হচ্ছে যে কার্ডিয়াক আউটপুটগুলো বের হলো প্রতি মিনিটে কার্ডিয়াক আউটপুট, এটা আমাদের তো তাহলে কার্ডিয়াক আউটপুট আসলে কী করে, এগুলো বের হয়ে অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে চলে যায়। তাহলে পার মিটার স্কোয়ার যে সারফেস এরিয়া বডির, ওই মিটার স্কোয়ার সারফেস এরিয়াতে কতগুলো কার্ডিয়াক আউটপুট গিয়েছে, ওইটার পরিমাণে হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স, ওটার পরিমাণে কি কার্ডিয়াক ইন্ডেক্স। তাহলে আমরা নর্মালি এটাকে আসলে ধরি 1.73, আমাদের যে বডি সারফেস এরিয়া এটাকে 1.73 ধরে আমরা ভাগ করলে এটা হচ্ছে 3.28 পার মিনিট পার মিটার স্কোয়ার আসবে। আচ্ছা, ভেনাস রিটার্ন আমরা বলেছি, ভেনাস রিটার্ন মানে হচ্ছে ভেনের মাধ্যমে যেই ব্লাডগুলো রাইট অ্যাওর্টাতে রাইট এট্রিয়ামে চলে আসবে তাকে বলা হয় ভেনাস রিটার্ন। তাহলে কার্ডিয়াক আউটপুট যত, ভেনাস রিটার্নও কী হবে তত। তো এখন ভেনাস রিটার্ন কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটা অনেক সময় আসে, এগুলো এমসিকিউতে দিতে পারে। যেমন রাইট এট্রিয়াল প্রেশার কি, যদি আগে থেকে রাইট এট্রিয়ার মধ্যে প্রেশার বেশি হয় তাহলে নিচ থেকে ব্লাডগুলো ওখানে ঢুকতে পারবে না, তাহলে রাইট এট্রিয়াল প্রেশার কম হলে ভালো, ভেনাস রিটার্ন বেশি হবে। এটাই হচ্ছে যে প্রেশারের, এখন ওই যে রাইট এট্রিয়ামের যে প্রেশার আবার হচ্ছে ভেনাসের যে প্রেশার, এটার পার্থক্য যেটা, এটাকে বলা হয় প্রেশার গ্রেডিয়েন্ট। তাহলে প্রেশার গ্রেডিয়েন্ট যত বেশি ভেনাস রিটার্ন তত বেশি। আর ওটা হচ্ছে ভেনাস রেজিস্ট্যান্স, ভেনাস যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে ভেনাস রিটার্ন কমে যাবে। লাস্ট অফ অল হচ্ছে মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার। এটা ফিলিং প্রেশার মানে যত জোরে ফিল হবে, প্রেশারটা যত বেশি, ব্লাডের প্রেশার যত বেশি, তাহলে ব্লাডের প্রেশার যত বেশি এগুলো তত বেশি জোরে যাবে, তত বেশি ব্লাড যাবে, ভেনাস রিটার্ন বাড়বে। আচ্ছা, এখানে থোরাক অ্যাবডোমিনাল পাম্প একটা ওয়ার্ড আছে, এটা একটু জানতে হবে। এটা কি, ডিউরিং ইন্সপাইরেশন, আমি যদি একটু বলি এখানে, এটা আমাদের হচ্ছে ডায়াফ্রাম। ইন্সপাইরেশনের সময় কী হয়, ডায়াফ্রাম কী হয়, নিচে নামে, তাহলে ডিউরিং ইন্সপাইরেশন ডায়াফ্রাম নিচে নামবে, তাহলে এইখানে ভলিউমটা কী হবে, ভলিউমটা বাড়বে। ভলিউম বাড়লে আমরা জানি বয়েলের ছোট অনুসারে বি প্রশ্ন 1/p, যদি ভলিউম বাড়ে প্রেশার কমবে, তাহলে ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যাবে। তাহলে প্রেশার কমা মানে আলটিমেটলি রাইট এট্রিয়াল যে প্রেশার ওটা কমে যাবে। তাহলে আমরা বলেছি রাইট এট্রিয়াল প্রেশার কমে গেলে ভেনাস রিটার্ন বাড়বে, তাহলে ডিউরিং ইন্সপাইরেশন ভেনাস রিটার্ন বাড়বে। ঠিক আছে কিনা? আর ঠিক সেম, এটা যখন এই পাশে এদিকে নেমে যাচ্ছে, তাহলে এখানে কী হয়ে যাবে, এখানে প্রেশার বেড়ে যাবে, এটাকে বলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাবে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার যখন বেড়ে যাবে তখন এইখান থেকে যে ব্লাড এগুলো কন্ট্রাকশন করে এগুলো তাড়াতাড়ি উপর পাঠিয়ে দিবে,
তাহলে উপরে পাঠিয়ে দেওয়া মানে কি আলটিমেটলি ভেনাস রেটটা বাড়বে, আলটিমেটলি ভেনাস রেটটা বাড়বে। তো আমি আর একটা কথা একটু বলে দিই, যেটা তোমরা থার্ড ইয়ার ওটে রিলেট করতে পারবা। এটা একটু শর্ট টেকনিক দিয়ে মনে রাখবা, যে RIGST আর এটা হচ্ছে LEFT। এটা কি, কেন লিখলাম এটা মনে রাখবা, যখন ইনস্পাইরেশন, আই দিয়ে ইনস্পাইরেশন, তখন হার্টের রাইট সাইডে ব্লাড, ই দিয়ে এক্সপাইরেশন, যখন এক্সপাইরেশন তখন হার্টের লেফট সাইডে ব্লাড থাকবে। তাহলে এটা আশা করি পারবা, যে রাইট দিয়ে মনে রাখবা আই দিয়ে ইনস্পাইরেশন, তাহলে ইন্সপাইরেশনের সময় রাইট সাইডে ব্লাড থাকবে। সেই জন্য দেখো এখানে ইন্সপাইরেশনের সময় ভেনাস রিটার্ন বাড়ছে, তাহলে ভেনাস রিটার্ন কোন দিকে হয়, রাইট সাইডে হয়। আর লেফট সাইডে বলেছে এক্সপাইরেশন মানে বের হবে, তাহলে এক্সপাইরেশনে লেফট সাইডে ব্লাড বেশি থাকবে। তো এটা একটু মাথায় রাখবা। অ্যাকর্ডিং টু সিএমসি লেকচার এটা একটু দেখতে হবে, এটা এমসিকিউতে দেয় যে রেসপিরেটরি পাম্প, মাস্কুলার পাম্প, গ্রেভিটি, গ্রেভিটি তাহলে ভেনাস রিটার্ন বাড়াবে কমবে। তারপর হচ্ছে ভেনাস প্রেশার, সিস্টেমিক ফোর্স। এই যে গ্রেভিটির বিষয়টা একটু বলে দিই, গ্রেভিটি তাহলে ভেনাস রিটার্ন কমাবে। তাহলে একজন মানুষ যখন শুয়েছিল সে হঠাৎ করে যখন দাঁড়াবে তার এখানে গ্রেভিটি কাজ করবে, তাহলে ব্লাডের কী হবে, পুল ডাউন হবে, ব্লাডগুলো সব নিচে নেমে যাবে। তাহলে নিচে নেমে গেলে তার উপর দিকে ব্লাড কমে যাবে, হার্টে তখন ভেনাস রিটার্ন কমে যাবে। ভেনাস রিটার্ন যদি কমে যায়, হার্ট থেকে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট যখন কমে যাবে তার ব্রেনে ব্লাড সাপ্লাই একটু কমে যাবে, ব্রেনে যখন ব্লাড সাপ্লাই কমে যাবে তখন তার একটু মাথা ঘোরাবে। এটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি, আর যদি আমরা মেডিকেল সায়েন্সে বলি এটাকে বলা হয় পজিশনাল হাইপোটেনশন, পজিশনাল হাইপোটেনশন বা অর্থোস্টেটিক হাইপোটেনশন। তখন একটু তার মাথা ঘোরাঘোরানোর ব্যাপার এরকম বলা হয় আর কি। আচ্ছা, এরপরে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার সম্বন্ধে যদি বলি, এটা যদি একটা ভেসেল হয়, এখানে এই যে ভেসেল ব্লাড যখন এদিকে যায় তখন তার ল্যাটারালি যে প্রেশারটা দেয়, ল্যাটারাল প্রেশার 90 ডিগ্রি কোণে, এটাকে বলা হয় ব্লাড প্রেশার। তাহলে এটা একটু বলতে হবে ল্যাটারাল প্রেশার। ব্লাড প্রেশারের সমান কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল প্রেশার রেজিস্ট্যান্স। তাহলে যদি কার্ডিয়াক আউটপুট বাড়ে ব্লাড প্রেশার বাড়বে, যদি টোটাল প্রেশার রেজিস্ট্যান্স বাড়ে ব্লাড প্রেশার বাড়বে। তাহলে এখানে টাইপ অফ ব্লাড প্রেশার, আমরা ব্লাড প্রেশার নর্মালি স্পিগমোম্যানোমিটার দিয়ে মাপি, এটা তোমরা জানো। তো যেটা মেজার করি সেটাকে বলা হয় সিস্টোলিক, ডায়াস্টোলিক। আর যেটা আমরা মেজার করি না, ক্যালকুলেশন করে বের করি, এটাকে বলা হয় মিন আর্টেরিয়াল প্রেশার, পালস প্রেশার। আমরা এগুলো বলেছি। সিস্টোলিক হচ্ছে 100 to 140, এটা অ্যাভারেজ। যদি 140-র উপরে চলে যায় এটাকে আমরা হাইপারটেনশন বলি, অ্যাভারেজ হচ্ছে 120। ডায়াস্টোলিক হচ্ছে 60 to 90, অ্যাভারেজ 80। যদি 90-র উপরে চলে যায় এটাকে আমরা হাইপারটেনশন বলি। আর যদি এদিকে 160-এর কমে যায় এটাকে আমরা হাইপোটেনশন বলি। পালস প্রেশার বলেছি দুইটা বিগ দিলে আমরা যেটা বলি সেটা হচ্ছে 40। অ্যান্ড মিন প্রেশার আমরা বলেছি যে এটা অ্যাভারেজে 100-এ ধরতে হবে, এবং এটা আমরা কীভাবে বের করি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। ঠিক আছে, এখানে একটা বিষয় বলেছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ব্লাড প্রেশার। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে আমরা বলেছি এখানে একটু আগে বলে আসছি যে কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। মেনশন দ্য ব্লাড প্রেশার রেগুলেশন সিস্টেম। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট যে ব্লাড প্রেশার, কারণ আমাদের আশেপাশে সামনে বেঁচে প্রতিটা ঘরে হচ্ছে হাইপার টেনশনের রোগী আছে। তাহলে ব্লাড প্রেশারটা কীভাবে রেগুলেট করে আমাদের বডি, এটা একটু জানতে হবে। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন, আর একটা হচ্ছে লং টার্ম রেগুলেশন। লং টার্ম মনে রাখতে হবে কিডনি দিয়ে হয়, তো এমসিকিউতে আসতে পারে যে লং টার্ম রেগুলেশন কী দিয়ে হয়, কিডনি। শর্ট টার্ম কী দিয়ে হয় পরীক্ষা আসতে পারে, একটা হচ্ছে নার্ভ, যেটা উইথিন সেকেন্ড, কারণ নার্ভের মাধ্যমে যে ইলেকট্রিক্যাল ইম্পালস যায় এটা অনেক তাড়াতাড়ি যায়। আরেকটা হচ্ছে হরমোনাল বা কেমিক্যাল, তাহলে হরমোন তৈরি হতে একটু টাইম লাগবে, তাহলে এটা উইদিন সেকেন্ড হবে না, এটা কেবল আমরা বলি ইন্টারমিডিয়েট টার্মও বলা হয়, এটা উইথিন মিনিট টু ফিউ মিনিটস লাগে। তো এখানে কোনটার মধ্যে কী আছে এগুলো এমসিকিউতে আসতে পারে, এবং হচ্ছে এগুলো রেডিওতে আসে, অনেকবার আসছে পরীক্ষায়। তাহলে আমরা ছোট্ট থেকে আসি যে নার্ভাস কী বেয়ার রিসেপ্টর, কেমো রিসেপ্টর, সিএনএস ইসকেমিক রেসপন্স। হরমোনাল রাস, যেটাকে আমরা রাস বলি, রাস মানে হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালোস্ট্রন সিস্টেম, ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, আর স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার। দেন লং টার্ম যেটা আছে কিডনি দেওয়া হয়, এটা হচ্ছে রেনাল ব্লাড ভলিউম প্রেশার কন্ট্রোল মেকানিজম, ঠিক সেম রাস যেটা আছে এটা, এডিএস, ট্রাস, তারপর হচ্ছে এএনএফ মেকানিজম। এখানে একটা কথা হচ্ছে নাম্বার 1 মেকানিজম ইজ ডান বাই কিডনি অ্যান্ড অ্যাসিস্টেড বাই নাম্বার 2, 3, 4, 5। তাহলে নাম্বার 1টা আসলে কিডনি দিয়ে হয়, বাকিগুলো কিডনি দিয়ে অ্যাসিস্টেড হয়।
তাহলে এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসতে পারে, ট্রু ফলস দিয়ে আসবে, কোনটা শর্ট কোনটা লং। যাই হোক, এখানে এগুলো আছে, এগুলো আশা করি তোমরা আগে থেকে জানো। এখানে এই জিনিসটা একটু লিখতে হবে, এটা গাইডে কিন্তু তোমাদের নাই, যে ভ্যাগাস নার্ভ আসলে এখান থেকে কোথায় যায়, নিউক্লিয়াস টেকটাস সলিটেরিয়াসে যায়, এটা একটু বলতে হবে। এবং যেহেতু এখানে ভ্যাগাস নার্ভ এবং গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এই দুইটা নার্ভের মাধ্যমে ব্লাড প্রেশারটা কন্ট্রোল হচ্ছে ব্যারোরিসেপ্টরের মাধ্যমে, সেই জন্য এই দুইটা নার্ভকে বলা হয় বাফার নার্ভ। বাফার নার্ভ, এটা অনেক সময় বলা হয় যে বাফার নার্ভকে। ঠিক আছে, তো এটা আশা করি তোমরা জানো, এটা খুব বেশি কঠিনের ব্যাপার না এখানে, এটা পারবা। সিএনএস ইসকেমিক রেসপন্স, সিএনএস ইসকেমিক রেসপন্স, এটার অর্থ কি? এখানে দেখি বলা হচ্ছে ফল অফ ব্লাড প্রেশার ফার, মানে তোমার বডিতে কোনো কারণে ব্লাড প্রেশার কমে গেছে, যেমন ধরো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বেশি ব্লাড তোমার বডি থেকে লস হয়েছে, তাহলে ব্লাড ভলিউম কমে গিয়েছে, তাহলে এখন কার্ডিয়াক আউটপুট কমে গিয়েছে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে হার্ট থেকে ব্লাড যে পাম্প করে, তাহলে এটা কমে গেছে, কার্ডিয়াক আউটপুট কমে গেছে, তাহলে তোমার বিভিন্ন ভাইটাল অর্গানে ব্লাড সাপ্লাই কমে যাবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনে যদি ব্লাড না যায় তখন ব্রেন ইস্কেমিয়া হবে, যেটাকে বলে সেরেব্রাল ইস্কেমিয়া, সেরেব্রাল ইস্কেমিয়া। কিন্তু আমাদের বডি হচ্ছে, আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে, আমাদের বডি যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথম ওষুধ, প্রথম ডাক্তার হচ্ছে আমাদের বডি। আমাদের বডি সবসময় আমাদেরকে চাই প্রোটেক্ট করতে। যেমন এখানে ইস্কেমিয়া হয়ে যাচ্ছে, তাহলে বডি চাইবে ইস্কেমিয়া যাতে না হয়। কী হয়? তাহলে ইস্কেমিয়া মানে হচ্ছে এখানে ব্লাড যাচ্ছে না, তাহলে ব্লাড ফ্লো কমে গিয়েছে ভ্যাসোমোটর সেন্টারে, তখন কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন এটা বাড়বে। কেন বাড়বে? কারণ এখানে ইস্কেমিয়া হচ্ছে। ইস্কেমিয়া মানে ওখানে আসলে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে হাইপক্সিয়া হয়। হাইপক্সিয়া মানে ব্লাড যাচ্ছে না, ব্লাড না যাওয়ার কারণে কোনো অক্সিজেনও যাচ্ছে না। তাহলে অক্সিজেন যদি না যায়, ওইখানে অবাধ শোষণ হবে নাকি সবাধ শোষণ হবে? অবাধ শোষণ। তখন অবাধ শোষণের মাধ্যমে আলটিমেটলি হচ্ছে আমরা জানি অ্যাসিড বেড়ে যায়, তো অ্যাসিডের একটা ফর্ম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে এখানে। কার্বন ডাইঅক্সাইড কী করে? ভ্যাসোমোটর সেন্টারকে অ্যাক্টিভেট করে, তখন হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে। তো ব্লাড প্রেশার বেড়ে গেলে আলটিমেটলি ব্রেনে আমার ব্লাড বেশি যাবে। তো এটাই হচ্ছে মেকানিজম। এখন লং টার্ম মেকানিজম, এটা পরীক্ষা আসে অনেক সময়, কীভাবে করি এটা অনেক সময় আসে, এটা সুন্দর করে এভাবেই লিখবা, রাসটা লিখবা, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে রাসটা, এটাই লিখতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে। রাস এটা আশা করি তোমরা জানো, তো এটা পারবা আশা করি। এখানে আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এর আগে ছিল মেকানিজম, এখন আছে রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্সগুলোর নামগুলো লাগবে, এটা মেকানিজমের মতো, রিফ্লেক্স, কেমোরিসেপ্টর রিফ্লেক্স, তারপর হচ্ছে আর্টারিয়াল অ্যান্ড পালমোনারি আর্টারি রিফ্লেক্স, ব্রেঞ্চ রিফ্লেক্স একটা আছে, এটা একটু নাম মনে রাখতে হবে। এখানে বলেছে এক্সপ্লেইন দ্য রোল অফ ভ্যাসোমোটর সেন্টার ইন রেগুলেশন অফ ব্লাড প্রেশার। এই যে বিএমসি কীভাবে ব্লাড প্রেশার মেনটেন করে, তাহলে বিএমসি কীভাবে মেনটেন করে, এটা এইখানে যেই চকটা দেওয়া আছে, এখানে যে ফ্লো চার্ট, এটা তুমি লিখবা উপর নিচে করে এইভাবে, যাতে একটা পেজ কাভার হয়। তুমি যদি এভাবে লিখো তাহলে এটা এতটুকুতেই থেকে যাবে, তাহলে এটা জিনিসটা সুন্দর হবে না। এখন আসলে হাইপার টেনশন, আমি বলেছি যে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় 140 এবং এদিকে হচ্ছে 90, এটার যখন বেশি হয়ে যাবে তখন এটাকে বলা হাইপার টেনশন। তো এখন হাইপার টেনশন দুই ধরনের আছে, একটা হচ্ছে হাইপার টেনশন হয়েছে, কেন হয়েছে আমরা জানি না, এবং 80% কেসে মানুষের হাইপার টেনশন কেন হয়েছে এটা আমরা জানি না, এটাকে বলা হয় প্রাইমারি বা এসেনশিয়াল হাইপার টেনশন। তাহলে 80% কেস, কম না কিন্তু। তাহলে ম্যাক্সিমাম হাইপার টেনশনের কজ আমরা জানি না, মাত্র 20% কজ আমরা জানি, এদেরকে বলা হয় সেকেন্ডারি হাইপার টেনশন। তাহলে প্রাইমারি হাইপার টেনশন হচ্ছে যেটার কজ হচ্ছে কি ইডিওপ্যাথিক, কজটা কী হবে? ইডিওপ্যাথিক। যেমন এখানে দুইটা আছে, একটা হচ্ছে বিনাইন, একটা হচ্ছে মেলিগন্যান্ট। তো এখানে বিনাইন কখন? 210 to 1110, তাহলে সিস্টোলিক 210, ডায়াস্টোলিক 110 হলে এটা হচ্ছে বিনাইন, এবং 260150 হলে এটা হচ্ছে মেলিগন্যান্ট, এবং খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আর সেকেন্ডারির কিছু কজ মনে রাখতে হবে, সেকেন্ডারি কিছু কজ লিখতে হবে এখানে নাই সেকেন্ডারি কজগুলো। যেমন আমি একটা যদি করতে বলি, একটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, রাস লিখলাম আমি সংক্ষেপে, রাস লিখলে হবে না, পরীক্ষা লিখতে হবে রেনাল আর্টারি স্টেনোসিস। তারপর হচ্ছে ফিওক্রোমোসাইটোমা নামে একটা হরমোনাল ডিজিজ আছে, ওইখানে হচ্ছে ক্যাটাকোলামাইন বেড়ে যায়। তাহলে ক্যাটাকোলামাইন আমরা বলেছি প্রথমে যেগুলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে।
তাহলে আলটিমেটলি হার্টের যে কার্যক্ষমতা এগুলো বেড়ে যাবে, হাইপারটেনশন হবে। তাহলে রাজ বলেছি ক্যাতেকুলাম। তারপর হচ্ছে অ্যালডোস্টেরন যদি বেড়ে যায় সেক্ষেত্রেও হবে, তাহলে সেকেন্ডারি হাইপার টেনশন হবে। হার্ট রেট মানে হার্ট প্রতি মিনিটে যে বিটটা করে তাকে বলা হয় হার্ট রেট। নর্মাল কত? 42 এখানে যেটা লিখেছে, আমরা নর্মালি আসলে বলি হচ্ছে 60 to 90, এটাই বলি, অনেক সময় 100ও বলি। তো এখানে আসলে এটা মনে রাখার প্রয়োজন নেই। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হার্ট রেট যদি কমে যায় এবং বেড়ে যায়, কমে গেলে এটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া, আর বেড়ে গেলে এটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। এটা যদি 100-এর বেশি হয়ে যায়। আর ব্র্যাডিকার্ডিয়া এটা বলা হয় যদি 60-এর কমে যায়, এটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। তাহলে হার্ট রেট বাড়ায় কি কমায় কি? হ্যাঁ, এটা একটা বিষয় আছে। যেমন তুমি নিজের জীবন দিয়ে চিন্তা করো, তুমি যদি অনেক বেশি এক্সারসাইজ করো, হার্ট রেট বাড়বে, তোমার বুক ধুপ ধুপ করবে, এটাই হচ্ছে কি হার্ট রেট। তুমি কোনো কিছু ভয় পেলে হার্ট রেট বাড়বে। আজকে পরীক্ষার রেজাল্ট দেবে, তুমি পরীক্ষা দিতে যাবা, হার্ট রেট বেড়ে যাবে। তাহলে এক্সাইটমেন্ট, ফিয়ার, অ্যাঙ্গার, এক্সারসাইজ, এগুলোতে হার্ট রেট বাড়বে। তারপর যেটা মনে রাখতে হবে, থাইরয়েড হরমোন, আমি বলেছি একটা ছোট জিনিস দিয়ে যে থাইরয়েড হরমোন বেড়ে গেলে হার্ট রেট বাড়বে। তারপর হচ্ছে ফিভার, জ্বর উঠলে হার্ট রেট বাড়বে, কারণ এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন। এগুলোর জাস্ট উল্টাটাই হার্ট রেট কমে যাবে। যেমন ইন্সপাইরেশনে হার্ট রেট বাড়ে, তাহলে এক্সপাইরেশনে হার্ট রেট কমবে। অ্যাঙ্গার মানে রাগে হার্ট রেট বাড়ে, ফিয়ারে হার্ট রেট কমে যাবে, গ্রিপে কমবে। তারপর হচ্ছে ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারে হার্ট রেট কমবে, হার্ট রেট কমবে। পালস যেটা কি, সেটা হচ্ছে এই যে হার্ট যে পাম্প করতেছে, এই পাম্পের মাধ্যমে রক্ত বের হয়ে আমাদের যে ধমনী এগুলো দিয়ে যাচ্ছে। এই যে যাওয়ার সময় আমি যদি এর উপরে একটা প্রেশার দিয়ে বলেছি ল্যাটারাল প্রেশার, তাহলে এখানে একটা ওয়েভ তৈরি করবো, ওয়েভ। তাহলে আমি যদি এখানে ধমনীর উপর হাত দিই, আমি সেই ওয়েভটা ফিল করতে পারবো। যেটা আমি ফিল করবো সেটাকে বলা হয় পালস। যেটা আমরা নর্মালি আর্টারির উপর করি, ভেনের উপর করি না। যেমন আমরা কোনটা নর্মালি করি, রেডিয়াল আর্টারির উপর করি আমরা। তো এখানে যেমন হচ্ছে নর্মাল পালস হচ্ছে 60 to 90, অ্যাভারেজ আমরা 75 বলি, এখানে 72 লিখেছে। যেমন আর্টারিয়াল পালস, তারপর কিছু আছে ভ্যানাস পালস। আর্টারিয়াল পালসের মধ্যে রেডিয়াল, ক্যারোটিড, ফিমোরাল, ব্রাকিয়াল, এক্সিলার, অনেক কিছু আছে, নাম কয়েকটা মনে রাখতে পারলে হবে। তো মোস্ট কমন কোনটা? মোস্ট কমন হচ্ছে রেডিয়াল। তারপর একজন মানুষ হচ্ছে একদম লাস্টে আমরা কোনটা দেখি, ক্যারোটিড, সে বেঁচে আছে কিনা দেখে হচ্ছে ক্যারোটিড দেখে। তো এখন একটা বিষয় বলে রাখি, যেটা তোমাদের 3rd ইয়ারে কাজে লাগবে। যখন ক্যারোটিড পালসা দেখবা একজন নর্মাল মানুষের ক্ষেত্রে যখন তুমি ক্যারোটিড দেখবা, তখন অবশ্যই কখনোই দুইটা ক্যারোটিড একত্রে দেখা যাবে না। কারণ ক্যারোটিডগুলো দিয়ে, ধরো এদিকে একটা এদিকে একটা, ক্যারোটিডগুলো দিয়ে কোথায় সাপ্লাই যাচ্ছে? ব্রেনে। এখন তুমি এটাও চাপ দিয়ে রাখছো, এটাও চাপ দিয়ে রাখছো, তাহলে তার তো ব্লাড বন্ধ হয়ে যাবে, তখন সে কী হয়ে যাবে? ব্রেনে ব্লাড কম যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে ক্যারোটিড অনেকক্ষণ ধরে যখন আমরা এটা এক্সামিনেশন করব, দুই দিকে হচ্ছে ক্যারোটিড পালসে চাপ দেওয়া যাবে না। আমরা প্রথমে একটা দেখব, শেষ। ভ্যানাস, আমরা জুগুলার ভ্যানাস প্রেশারটা দেখি, এটা একটু দেখতে হবে। অ্যাবনর্মাল পালস, অ্যাবনর্মাল কি? নর্মাল পালসটাকে বলা হয় ক্যাটাক্রোটিক, আর অ্যাবনর্মালগুলোকে বলা হয় অ্যানাক্রোটিক। পালসাস অল্টারনাস, বিসপিরেন্স, কলাপসিং পালস, এগুলো আসলে এখন তুমি বুঝবে না, এগুলো 3rd ইয়ার উঠলে, 3rd 5th ইয়ার উঠলে এগুলো বুঝতে পারবা। আচ্ছা, যাই হোক, এখন আসলে ইসিজি। তাহলে ইসিজি বোঝার জন্য ইসিজি জাস্ট ওয়েভটা একটু দেখবে, এখানে একটা পি ওয়েভ, QRST। তো ইসিজির এত বেশি তোমাদের ডিটেলসে লাগবে না, এটা শর্ট নোট আসে। হ্যাঁ, ইসিজিতে শর্ট নোট আসে। তো কাকে বলে এটা একটু দেখতে হবে। এটা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে হার্ট যে পাম্প করতেছে তার যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা যেটা করি সেটাকে বলে ইসিজি। এখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে অ্যাকশন পোটেনশিয়াল মানে কি? ডিপোলারাইজেশন এগুলো। তাহলে এখানে আসলে পি ওয়েভ, QRST এগুলো দিয়ে আসলে হার্টে যে রিল্যাক্সেশন মানে ডিপোলারাইজেশন এগুলো ইন্ডিকেট করে। এখানে পি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন। এট্রিয়া পরে কে ডিপোলারাইজড হবে? এট্রিয়া দেখা যাবে সেপ্টামে, তাহলে মনে রাখবে কিউ দিয়ে ইন্ডিকেট করে সেপ্টাল ডিপোলারাইজেশন। এই যে এখানে দেখো, এটা লাগবে যে পি দিয়ে হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন, তাহলে কিউ দিয়ে মনে রাখবা সেপ্টাল, এট্রিয়ামের পরে সেপ্টামে যাবে। আর দিয়ে মনে রাখবা যে
ভেন্টিকলের যে অ্যাপেক্স ওইটা এস দিয়ে মনে রাখবা। পোস্টেরিয়র বেজাল মানে লাস্টে এগুলো যে বলেছি আমরা, এগুলো লাস্টে হবে। আর টি ওয়েভ মানে হচ্ছে এখানে ডিপোলারাইজেশন হবে না, রিপোলারাইজেশন হবে, তাহলে এগুলো হচ্ছে রিপোলারাইজেশনস। ঠিক আছে, ইন্টারভেলগুলো কি ইন্ডিকেট করে, যেমন এখানে পিআর ইন্টারভেলটা অনেক সময় পরীক্ষায় দেয়। পিআর ইন্টারভেল হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন প্লাস কন্ডাকশন থ্রু এবি নোড। তাহলে আমি যদি এখানে একটু দেখাই পিআর ইন্টারভেল কোনটা, এখানে যদি একটু বলি, এই যে এখানে পি এখান থেকে শুরু যেটা, এই যে পি এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এই যে এটা হচ্ছে অ্যাবিনোডাল ডিলে, এই দুইটা মিলে এতটুকু যেটাকে বলা হয় পিআর ইন্টারভেল। এটাকে যদিও পিআর ইন্টারভেল যদিও বলা হয়, এতটুকুকে বলা হয় পিআর ইন্টারভেল। এখানে আসলে বই জিনিসটা খুব ওরা ভুল লিখছে কনসেপ্টটা। আর এই পুরোটাকে বলা হয় পিআর সেগমেন্ট। পিআর ইন্টারভেল হচ্ছে এইটা, আর পুরোটাকে বলা হয় পিআর সেগমেন্ট। তো এখানে আসলে তোমাদের অত বেশি ডিটেলস লাগবে না। হোয়াট আর দ্য ইনফরমেশন ইউ গেট ফ্রম দ্য পিআর ইন্টারভেল অ্যান্ড আর ইন্টারভেল বলেছি এটা, যে এখানে যেগুলো আছে সেগুলো একটু দেখবা। পিআর ইন্টারভেল দিয়ে আমরা বলেছি যে এটা অ্যাবিনোডাল ডিলে। এই যে দেখো পিআর ইন্টারভেল ইজ দ্য মেজার অফ এবি কন্ডাকশন ইনক্লুডিং অ্যাবিনোডাল ডিলে। তাহলে পিআর ইন্টারভেল দিয়ে আসলে অ্যাবিনোডাল ডিলেটা বোঝা যায়, এখানে মানটা দেখবা, গাইটনে একটা দেওয়া আছে 1.6, গ্যারনে একটা দেওয়া আছে। তো পিআর ইন্টারভেল যদি অনেক বেশি লম্বা হয়, দেখো তুমি পিআর ইন্টারভেল আমি একটু ক্লিনিক্যালি কোরিলেট করে দিই। এটা হচ্ছে এবি নোট, এটা হচ্ছে এবি, আর এটা হচ্ছে এসএ। তাহলে তোমার এসএ থেকে এবিতে গেছে, এই যে এবিতে যে ব্যাপারটা একটা নোডাল ডিলে হয়, তারপর তো এখানে বান্ডেল অফ ফেজ যাবে। এখন ধরো এই ডিলেটা অনেক বেশি, তাহলে ডিলে অনেক বেশি মানে কি, ডিলে অনেক বেশি মানে এবি নোড থেকে এটা যাচ্ছে না, তাহলে এবি নোডে কোনো একটা সমস্যা আছে, কী আছে, ব্লক আছে, তাহলে এটাকে বলা হয় হার্ড ব্লক। যদি হার্ড ব্লক থাকে তাহলে এই যে পিআর ইন্টারভেল এগুলো লম্বা হবে। তাহলে পিআর ইন্টারভেল প্রলং মানে কি, পিআর ইন্টারভেল প্রলং মানে হচ্ছে হার্ড ব্লকের একটা ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা, এরপরে এখানে আমরা যদি বলি এই যে হার্ট ব্লক চলে আসে, তাহলে এখানে প্রতিটা টপিক কিন্তু একটার সাথে একটা কোরিলেটেড। তাহলে আমরা বলেছি হার্ট ব্লক মানে কি, যদি আমাদের যে জাংশনাল টিস্যু এসএ নোট, এবি নোট, এই যে এখানে যদি কোনো একটা ব্লক হয়, ট্রান্সমিশনে ব্লক হয়, এটাকে বলা হয় হার্ট ব্লক। 4 ধরনের আছে, 4 ধরনের একটু নামগুলো, একটা হচ্ছে এসএ নোট ব্লক হতে পারে, আর একটা হচ্ছে এসএ নোট কেন ব্লক হবে একটু বলে দিই। দেখো, আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমে যখন ইফেক্টটা বলেছি তখন বলেছি সিম্প্যাথেটিক যেটা সেটা হচ্ছে হার্টে সব কিছু বাড়াবে, প্যারাসিম্প্যাথেটিক কমাবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক কী দিয়ে হয়, ভ্যাগাস নার্ভ দিয়ে। তাহলে যদি ভ্যাগাস নার্ভের স্টিমুলেশনটা বেশি হয় তাহলে প্যারাসিম্প্যাথেটিক বেড়ে যাবে, তাহলে হার্ট একদম ডিপ্রেস হয়ে যাবে। তাহলে ওভার ভ্যাগাল স্টিমুলেশন, ভ্যাগাল সিনড্রোম, ওভারডোজ অফ ডিজিটালিস, এই যে এই তিনোটাতে আসলে হার্ট ডিপ্রেশন হয়ে যাবে, তাহলে হার্ট ব্লক হতে পারে। এরপরে দেখো এবি ব্লক, তাহলে এই যে ওখানে ব্লক হচ্ছে, এবি নোডাল ডিলের ওখানে ব্লক হচ্ছে, এটা কিন্তু আবার 2 ভাগ করছে, এগুলো একটু দেখবা, অত ডিটেলস লাগবে না, জাস্ট। আর লাস্ট হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। আচ্ছা, এখানে দেখো ফ্রম ইসিজি হাউ ক্যান উই ডায়াগনোস ডিফারেন্ট টাইপস অফ হার্ট ব্লক। তো এটা একটা ক্লিনিক্যাল প্রশ্ন দিয়েছে, এটা তোমাদের জানতে হবে, তাও একটু আমি ক্লিনিক্যালি কোলেট করে দিই। দেখো, ওই যে আমি বলেছি যে পিআর ইন্টারভেল, দেখো এখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, আর এখানে একটা টি আছে। তো এই যেটা হচ্ছে পিআর ইন্টারভেল, তাহলে আমি বলেছি এটা যদি লম্বা হয় তাহলে হার্ট ব্লক হয়, তাহলে এটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তুমি সিরিয়াল দিয়ে যাও, তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হচ্ছে পিআর ইন্টারভেল প্রলংড। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মানে কি, তো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক দ্বারা বোঝায় হচ্ছে তোমার এখানে দেখো এটা পি কিউআরএস টি, আবার পি কিউআরএস টি, এরকম করে করে যাবে জিনিসটা। একটা জায়গায় হঠাৎ করে কিউআরএস নাই পি, হঠাৎ করে ধরো এখানে কিউআরএস নাই পি, ধরো এখানে পি আবার শুরু হচ্ছে এরকম, তাহলে এখানে একটা বিট মিসিং আছে, এটাকে বলা হয় ড্রপ বিট। তাহলে এরকম যদি বিট ড্রপ হয়ে যায় তাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এখানে টাইপ 1 টাইপ 2 দিছে, এগুলো আসলে তোমার জন্য, তুমি ইসিজি না বসলে এটা আসলে তোমাদের দেওয়া উচিত হয় না। এই প্রশ্নটা খুব বেশি ক্লিনিক্যাল প্রশ্ন হয়ে গেছে। দেখো আমি একটু দেখিয়ে দিই, তোমার ধরো এটা হচ্ছে তোমার পি, আর এটা ধরো পি আর এখানে কিউআরএস
তাহলে এটা কিউ আর এস। এখন তোমার এটা হচ্ছে পিআর, হ্যাঁ, এর পরবর্তী এটা টি, ধরো এটা পি, আবার এখন এখানে পিআরটা আরও বেড়ে গেছে, ধরো এটা হচ্ছে কিউআরএস, তাহলে এটা হচ্ছে এই পিআরটা একটু বেড়ে গেছে, এখানে যে পিআর থাকবে এটা আরও বেড়ে গেছে, মানে পিআর যদি পিআরটা প্রলং হয়, প্রোগ্রেসিভলি বাড়তে থাকে, এটাকে বলা হয় টাইপ 1। মুভিস টাইপ 1 হচ্ছে প্রোগ্রেসিভ লেন্থেনিং অফ পিআর ইন্টারভ্যাল, আর মুভিস টাইপ 2 হচ্ছে পিআর ইন্টারভ্যালটা কনস্ট্যান্ট, কিন্তু কিউআরএসটা এরকম ড্রপ হবে, ওই যে ড্রপ আমরা দেখেছি প্রথমে, এটাকে বলা হয় টাইপ 2। আর কমপ্লিট হার্ট ব্লক মানে হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের সাথে, আমি যদি একদম বেসিক কনসেপ্টটা বলি, অ্যাট্রিয়ামের সাথে ভেন্ট্রিকলের কোনো কানেকশন নাই, এটিএমের মতো কন্ডাকশন করতেছে, ভেন্ট্রিকলের মতো কন্ডাকশন করতেছে, এটাকে বলা হয় কমপ্লিট হার্ট ব্লক। নো রিলেশনশিপ বিটুইন পি ওয়েভ। তাহলে পি ওয়েভ বলেছি মানে কি, পি ওয়েভ বলেছি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, তাহলে অ্যাট্রিয়াল যে কন্ট্রাকশন এটার সাথে মানে পি ওয়েভের সাথে ভেন্ট্রিকলের যে কন্ট্রাকশন মানে কিউআরএস, এদের মধ্যে কোনো কানেকশন নাই, নিজেদের মধ্যে এরা কাজ করতেছে। ভেন্ট্রিকুলার এসকেপ মানে কি বলেছি, ধরো তোমার যদি এসএ নোটটা পাম্প না করে কোনো কারণে, যদি এসএ নোট বন্ধ হয়ে যায়, তাহলে এসএ নোট যদি বন্ধ হয়ে যায় তাহলে ইম্পালস যাবে না, ইম্পালস যদি না যায় তাহলে ইম্পালস এসএ নোট থেকে তৈরি হবে না, তখন আমরা জানি এবি নোট কাজ করে, এবি নোটও যদি ঝামেলা হয় তাহলে এবি নোটে কাজ করবে না, তখন আসলে আলটিমেটলি ভেন্ট্রিকল যেটা আছে ভেন্ট্রিকলই কাজ শুরু করে, ভেন্ট্রিকলের কোনো একটা পোর্শন থেকে, যেমন পার্কিনজি ফাইবার আছে, বান্ডল অফ হিস আছে, ওইখান থেকে আসলে ইম্পালস তৈরি হওয়া শুরু হয়ে যায়। তো ওই ইম্পালসগুলোতে এত বেশি না, যেমন এসএ নোট থেকে যে ইম্পালসটা তৈরি হচ্ছে এটা 75 বিট পার মিনিট করে তৈরি হয়, এবি নোট থেকে যেগুলো তৈরি হয় এটা হচ্ছে 40 to 60, আর বাকি নিচে আরও কমে যায়। তাহলে মাঝখানে একটা বন্ধ থাকবে, বন্ধ থাকার পরে পার্কিনজি থেকে তৈরি হয়ে যাবে, তাহলে এই যে বন্ধ থাকলো এটাকে বলে স্কেপ, ভেন্ট্রিকল স্কেপ পুরো এসে, ভেন্ট্রিকল স্কেপ হচ্ছে মানে ভেন্ট্রিকল ওইখানে কোনো কন্ট্রাকশন করবে না যেহেতু ইম্পালস নেই, এই যে এরকম একটা স্কেপ হবে, পার্কিনজি কন্ট্রাকশন করবে, আবার স্কেপ হবে, কন্ট্রাকশন করবে, এই যে ব্যাপারটা এটাকে বলে ভেন্ট্রিকুলার স্কেপ। আচ্ছা, মাইক্রো সার্কুলেশন এটা আসলে বোঝা যাচ্ছে না, এগুলো কম মানে সোজা জিনিস, এগুলো তোমরা পারবা, এটাও তোমরা আসলে পারবা। ব্লাড ফ্লোর যে ব্যাপারটা, এটা তুমি আসলে ব্লাড ফ্লো চিন্তা না করো, তুমি চিন্তা করবে এইচএসসি যে তুমি যে কারেন্টের ফ্লো পড়ছো না, ও কারেন্টের ফ্লো দিয়ে চিন্তা করবা, তাহলে তুমি ইজিলি এটা মনে রাখতে পারবা। আর এটা তোমরা জানো, আশা করি এটা তোমরা সবাই জানো যে কীভাবে ফ্লুইড এক্সচেঞ্জ হয়, এটা জানো আশা করি, যে আমরা জানি নর্মালি কী হয়, নর্মাল যেটা হয়, যদি এটা যদি আর্টেরিয়াল সেট হয়, এটা যদি ভেনাস সেট হয়, আমরা জানি আর্টেরিয়াল সেট থেকে ব্লাড বের হয়, আবার হচ্ছে ভেনাস সেট দিয়ে ঢুকে যায়, হ্যাঁ, তো এখানে কিছু স্কেপ হয়, এগুলো আবার আমরা জানি লিমফেটিক্সের মাধ্যমে ঘুরে ফিরে আবার হচ্ছে ভেইনে ঢুকে, এটাই তো কথা। তো এই ব্যাপারটা এখানে দেখেছি, এটা আসলে তোমরা পারবা, খুব বেশি কঠিন কিছু নেই। ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল, তাহলে ব্লাড ভেসেলে কিছু ক্লাসিফিকেশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা পরীক্ষা আসে। এটা হচ্ছে কন্ডাক্টিং, মানে তারা শুধু কন্ডাকশন করবে, যেমন অ্যাওয়ার্টা, আর্চ অফ অ্যাওয়ার্টা, যেগুলো বড় তারা হচ্ছে ব্লাড শুধু কন্ডাকশন করে। উইন্ডকেসেল বা ডিস্ট্রিবিউশন, এগুলো কোনগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন স্পেসিফিক অর্গানে গেছে, যেমন কিডনিতে গেছে রেনাল, হার্টে গেছে করোনারি, হাতে গেছে ব্রাকিয়াল, লিম্বে গেছে লোয়ার লিম্বে গেছে ফিমোরাল, তাহলে এগুলো জাস্ট ব্লাডগুলোকে বিভিন্ন অর্গানে ডিস্ট্রিবিউশন করেছে। রেজিস্ট্যান্স, তাহলে এখানে রেজিস্ট্যান্স তৈরি মনে রাখবা, রেজিস্ট্যান্স কোনগুলা বলো তো, রেজিস্ট্যান্স হবে হচ্ছে যেগুলা ক্যাপিলারিতে রেজিস্ট্যান্স বেশি, কেন বেশি, কারণ ক্যাপিলারির যে লোমেন এটা লোমেন ছোট হলে রোধ কী হবে, বেশি হবে, রেজিস্ট্যান্স বেশি। এক্সচেঞ্জ, কোনো জায়গায় এক্সচেঞ্জ হয়, যেমন ক্যাপিলারি এই জায়গাগুলো তুমি এক্সচেঞ্জ করতে পারো। ক্যাপাসিলেন্স মানে যেখানে জমা থাকে, তো মনে রাখবা বেইন, একটা জিনিস দেখো, একটু খেয়াল করো, যে এটা যদি একটা আর্টারি হয়, এটা যদি একটা বেইন হয়, তাহলে আমরা জানি সবার বাইরে যেটা আছে সেটা হচ্ছে টিনিকা এক্সটার্না, সবার ভিতরে যেটা আছে এটাকে বলা হয় টিনিকা ইন্টিমা বা ইন্টারনা, আর মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় মিডিয়া। তো নর্মাল যে ব্যাপার, এখানে এক্সটার্না ইন্টিমা এই দুইটা সেম বেন এবং আর্টারির ক্ষেত্রে, কিন্তু ডিফারেন্স কোথায়, ডিফারেন্সটা হচ্ছে মিডিয়াতে, এই যে মিডিয়াতে মনে রাখবা, আর্টারির যে মিডিয়া এটা হচ্ছে থিক, আর ভেনের যে মিডিয়া এটা হচ্ছে থিন, যার কারণে এই যে দেখো লোমেনটা ছোট হয়ে গেছে, আর্টারিতে লোমেনটা স্মল, আর এখানে লোমেনটা হচ্ছে কি, ভেনের লোমেনটা লার্জ। লোমেন যেহেতু লার্জ,
এবং এটা যেহেতু স্মল, লুমেন যেহেতু লার্জ, এখানে হচ্ছে কিছু ব্লাড জমা থাকতে পারে, এটাকে বলা হয় রিজার্ভিয়ার। তাহলে রিজার্ভিয়ারগুলো কী হবে আসলে, বেইন হবে, বেইন। শান্ট এগুলো হচ্ছে আর্টারি ভেনাস অ্যানাস্টোমোসিস হয়ে যায়, তখন আর্টারি থেকে ডাইরেক্ট ভেনে চলে যায়, এটাকে বলা হয় শান্ট। দেন শকের যে ব্যাপারটা, শক আমি যদি একটু এখান থেকে বলে যাই তাহলে তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। এখানে আছে শকের ব্যাপারটা, যে আমরা এগুলো বলেছি ইসিজি, শকের মধ্যে কেন তো শকটা একটু, আচ্ছা শক মানে আমরা যদি বলি আমাদের যে কার্ডিয়াক আউটপুট এটা কমে যাবে, এই যে এখানে আছে, এখানে একটু যদি বলতে যাই আমরা, শক হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে বিভিন্ন অর্গানে ব্লাড যে পারফিউশন এটা কমে যাবে। তাহলে ব্লাড যদি না যায় ওইখানে নিউট্রিশন, অক্সিজেন এগুলো কম যাবে, তো তখন ওইগুলো ওই যে সেলগুলা ওগুলো ওরা কাজ করতে পারে না, ওইখানে অবাধ শোষণ হবে। অবাধ শোষণ হলে এখানে আমরা জানি অবাধ শোষণে অ্যাটিপি তৈরি হয় 2টি, তো 2 ATP, আর সবাধ শোষণে 38 ATP, তাহলে কোথায় 2 কোথায় 38, তাহলে আলটিমেটলি ওই সেলগুলা টিস্যুগুলা সমস্যা হতে হয়। তো এটাকে বলা হয় শক, যে ইনঅ্যাডিকুয়েট অর্গান পারফিউশন অ্যান্ড ডেলিভারি অফ নিউট্রিয়েন্ট। কী অবস্থা এখানে কয় ধরনের আছে, 4 ধরনের। একটা হচ্ছে হাইপোভলিমিক শক, ব্লাডের ভলিউম কমে গিয়েছে, সেজন্য কার্ডিয়াক আউটপুট কমে গিয়েছে। যেমন কেন হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অনেক বেশি হ্যামরেজ হয়েছে, তাহলে ব্লাড কমে গিয়েছে। অথবা সারাদিন ধরে বমি, অথবা সারাদিন ধরে ডায়রিয়া, তাহলে বডি থেকে পানি বেরিয়ে গেছে। অথবা বার্ন, তাহলে এগুলো হইতে ভলিউম ডিপ্রেশন হয়। আমি আর ভেতরে যাচ্ছি না। কার্ডিওজেনিক শক মানে সবই ঠিক আছে, ব্লাড ভলিউম ঠিক আছে, কিন্তু হার্ট পাম্প করতে পারতেছে না, তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। যেমন হার্টের কোনো সমস্যা হলে, যেমন মাইকার্ডিয়াল ইনফেকশন, হার্ট ফেলিয়ার হলে, বাল্বের ডিজিজ হলে, এরিথমিয়া হলে, তো এগুলোর ক্ষেত্রে হার্ট পাম্প করতে পারে না, তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, শক হবে। আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ শক, যেমন যদি হার্টকে বাইরে থেকে, সাপোজ এটা হার্ট, আমাদের হার্টকে বাইরে থেকে কেউ চেপে ধরছে, তাহলে চেপে ধরলে আলটিমেটলি হার্টটা ছোটো হয়ে যাবে, হার্টের লুমেনটা, তাহলে লুমেন ছোটো যদি হয়ে যায় তার মধ্যে ভেনাস রিটার্ন কমে যাবে, ভেনাস রিটার্ন কমলে অ্যান্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাবে, তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ শক। যেমন কিছু হইতে পারে, পিই মানে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। আরেকটা এখানে বলেছে টেনশন নিউমোথোরাক্স। মানে আমি যদি একটু বলতে চাই, আমরা জানি হার্টটা থাকে এভাবে, তার দুই পাশে থাকে লাং, তো লাংগুলো বড় হয়ে গেছে, তাহলে লাং যদি বড় হয়ে যায় কাকে চাপ দিবে, হার্টকে চাপ দিবে। তো এরকম একটা ব্যাপার আছে, টেনশন নিউমোথোরাক্স। আচ্ছা ডিস্ট্রিবিউটিভ শক হচ্ছে ব্লাডগুলা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে পেরিফেরিতে, টিস্যুতে। তাই আমরা জানি ব্লাড কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে বাইরে যায়, ভেনাস রিটার্নের মাধ্যমে আবার চলে আসে। এখন ব্লাডগুলো ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কারণে ভেনাস রিটার্নের মাধ্যমে আর আসতেছে না, তাহলে যদি না আসে তাহলে পরবর্তী যে কার্ডিয়াক আউটপুট এটা কমে যাবে, তাহলে আলটিমেটলি শক হবে। তাহলে ডিস্ট্রিবিউটিভ শক এটা ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটিভ শকটা কেন, কারণ এখানে এটা একটা ব্যাপার আছে, সেপসিস একটা ব্যাপার আছে, একটা হচ্ছে অ্যানাফাইলাক্সিস ব্যাপার আছে, এই দুইটা একটু মনে রাখতে হবে। এখানে ভ্যাসোডাইলেশন হয়। এই যে ডিস্ট্রিবিউটিভ শক, এই শকটা বাকি যে 3টা শক এদের চেয়ে আলাদা, পুরোপুরি আলাদা। তুমি চিন্তা করো, হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, এগুলো দিয়ে আমাদের যে বাইরের যে পেরিফেরি যে টিস্যু, ওইখানে ব্লাড যাচ্ছে না। আমরা এইচএসসিতে পড়ে আসছি, আমরা গরম রক্ত বিশিষ্ট প্রাণী, এর অর্থ কি আমাদের রক্ত গরম। তো এখন যেহেতু রক্ত যাচ্ছে না, তাহলে ওই জায়গাগুলো ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আমরা কোল্ড অ্যান্ড ক্ল্যামি স্কিন পাবো। আমাদের যে ইউরিন এটা কমে যাবে, ইউরিন আউটপুট কমে যাবে। কিন্তু ডিস্ট্রিবিউটিভ শক যেটা, এটাতে ভ্যাসোডাইলেশন হয়, তাহলে ব্লাডগুলো এখানে বেশি, পেরিফেরিতে বেশি, এগুলো এখান থেকে আসছে না, তাহলে ওইখানে কী হবে, গরম এবং ড্রাই, মানে হচ্ছে ওয়ার্ম অ্যান্ড ড্রাই হবে। তাহলে এটা কিন্তু আলাদা, এটা একটু মনে রাখতে হবে। যাই হোক, আমরা এখানে চলে আসি এই কনসেপ্টটা বোঝার পরে। এই যে তোমরা ডেফিনেশন এটা লিখবা, যে শক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিস্টেমিক হাইপারপারফিউশন কজড বাই রিডাকশন আইদার ইন কার্ডিয়াক আউটপুট অর ইন দ্য ইফেক্টিভ সার্কুলেটিং ভলিউম। এই যে দেখো হাইপোভলিমিক কজগুলা পড়তে হবে,
দেন ডিস্ট্রিবিউটিভ আচ্ছা পড়তে হবে, অ্যানাফিলাক্টিক শক, সেপসিস অবশ্যই মনে রাখতে হবে। কার্ডিওজেনিক শক বলেছি, হার্টের কোনো অসুখ হলে কার্ডিওজেনিক শক হবে। আর অবস্ট্রাকটিভ শক বলেছি যে টেনশন, নিউমোথরাক্স, পালমোনারি এম্বোলিজম, তারপর হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেট। টিপিক্যাল ফিচার্স অফ শক, ওই যে আমরা যেগুলো বলে সেগুলো হচ্ছে ফিচার্স অফ শক। হার্ট থেকে যদি ব্লাড ব্যান না হয়, তাহলে এই যে ভেসেলগুলো অ্যাওর্টাগুলো, এখানে ব্লাড কমে গেলে আমি যদি প্রেশার মাপি তাহলে প্রেশার কম, হাইপারটেনশন হলে তোমার যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে। এটা কি করে, এটা হার্ট রেট এটা বাড়িয়ে দিবে। হার্ট রেট বাড়লে আলটিমেটলি হচ্ছে তোমার যে পালসটা বাড়বে, তখন রেপিড থ্রেডি পালস পাওয়া যাবে। তারপর হচ্ছে কোল্ড পেল অ্যান্ড ক্লেমি স্কিন বলেছে, এটা তোমার যেহেতু পানি কমে গেছে বেশি তৃষ্ণা লাগবে। তারপর হচ্ছে এই রিডিউসড ইউরিন আউটপুট বলেছে। ব্রেনে যেহেতু ব্লাড যাচ্ছে না, মেন্টাল কনফিউশন হবে, রেস্টলেসনেস হবে এবং একসময় আনকনশিয়াসনেস হয়ে যাবে এবং পেশেন্ট কোমাতে চলে যাবে। আচ্ছা, এখন কম্পালসারি রিঅ্যাকশন অ্যাক্টিভেটেড বাই হ্যামোরেজিক শক, তাহলে কি কম্পেনসেশন হবে? তাহলে দেখো তোমার এখানে যে বিষয়টা আমি বলেছি, আমাদের বডি হচ্ছে প্রথম আমাদের ডাক্তার। তাহলে এই যে কম্পেনসেশন, এটা হচ্ছে আসলে ডাক্তারই করতেছে। বডি কী করতেছে দেখো, তোমার যেহেতু ব্লাড ভলিউম কমে গিয়েছে, তাহলে ব্লাড ভলিউম কমে গেলে তোমার কিডনিতে ব্লাড কম যাবে, তখন হচ্ছে কিডনির রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভ হবে। এটা কি করবে, এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করবে এবং অ্যাঞ্জিওটেনসিন 2টা হচ্ছে অ্যালডোস্টেরন তৈরি করবে। এটা তোমরা জানো। অ্যালডোস্টেরন হচ্ছে কিডনি থেকে হচ্ছে পানি প্লাস সোডিয়াম রিটেনশন বাড়াবে। তাহলে এগুলো হচ্ছে কিডনি থেকে এরা রিঅ্যাবজর্পশন বাড়াবে। আর অ্যাঞ্জিওটেনসিন 2 কী করবে, সে হচ্ছে ভেসেলকে ডাইরেক্টলি কন্ট্রাকশন করবে, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হবে। বোঝা গেল কিনা, ভ্যাসো কনস্ট্রিকশন হবে। আর যেহেতু ব্লাড কমে গিয়েছে, এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন, তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে। হয়ে সেটা হচ্ছে আমাদের হার্টকে বেশি ইম্পালস দিবে। তখন কি হবে, হার্ট রেটটা বাড়বে এবং হচ্ছে হার্ট রেট বাড়লে এটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, তাহলে ট্যাকিকার্ডিয়া হবে। এবং হচ্ছে আমাদের যে ফোর্স অফ কন্ডাকশন এটাও বাড়বে, কিন্তু এখানে তো আসলে ব্লাড নাই, ফোর্স অফ কন্ডাকশন বাড়িয়ে খুব বেশি লাভও নাই। এই জিনিসগুলো এখানে হবে। দেখো, বেসো কনস্ট্রিকশন হবে, ট্যাকিকার্ডিয়া হবে, ব্যানো কনস্ট্রিকশন হবে, ট্যাকিপনিয়া কারণ তুমি পুরোপুরি শ্বাস নিঃশ্বাস নিতে থাকবা। এটা কেন নিতে থাকবে, দেখো তোমার যে সেল ওখানে ব্লাড কম যাচ্ছে, তাহলে এখানে কোন শোষণ হবে, অ্যানারোবিক। তো অ্যানারোবিক হলে এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হবে। তো কার্বন ডাইঅক্সাইড আমরা জানি কী করে, সে ব্রেনে গিয়ে যে তোমার যে রেসপিরেটরি সেন্টার এটাকে অ্যাক্টিভেট করে, এটা তোমরা আশা করি জানো। তখন হচ্ছে কি শ্বাস প্রশ্বাস বাড়বে, তাহলে হচ্ছে ট্যাকিপনিয়া হবে। রেস্টলেসনেস বলেছি। তারপর এগুলো দেখো যে ইনক্রিজ সিক্রেশন অফ নন এপিনেফ্রিন এপিনেফ্রিন, এগুলোর নামই হচ্ছে ক্যাটাকোলামাইন। এগুলোর নামে কি ক্যাটাকোলামাইন কেন অ্যাক্টিভ হবে, কারণ আমরা বলেছি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে। তারপর ইনক্রিজ সিক্রেশন অফ ভ্যাসোপ্রেসিন, তাহলে ভেসেলকে প্রেস করতে হবে। এই যে দেখো ভেসেলকে প্রেস করতেছে। তারপর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এই যে রেনিন, এটা বেশি গুরুত্বপূর্ণ, এরিথ্রোপয়েটিন তৈরি হবে, তোমরা জানো এটা। এই ব্যাপারগুলো হবে। তাহলে আমাদের মোটামুটি আমাদের রিটেন পার্টটা শেষ। আমরা রিটেন পার্ট এখানে পড়ে ফেলেছি। এখন আমরা যদি এখানে এসবিএ যেগুলো আসছে, কয়েকটা এসবিএ দেখি, তাহলে আমাদের মোটামুটি আজকে শেষ হয়ে যাবে। আমরা এমসিকিউগুলো অন্যদিন করব। আমরা এসবিএগুলো একটু দেখতে চাই। যেখানে দুইটা এসবি আসছে, দেখো এটা আমরা দিয়েছি আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। তাহলে এখানে ইটিং, এক্সাইটমেন্ট কার্ডিয়াক আউটপুট বাড়াবে, হাই এনভায়রনমেন্টাল টেম্পারেচার, প্রেগনেন্সি সবগুলো আমরা বলেছি কার্ডিয়াক আউটপুট বাড়াবে। কিন্তু এক্সাইটমেন্টে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে, তাহলে এটা বেশি কার্ডিয়াক আউটপুট বাড়াবে, তাহলে যার কারণে আনসার হবে এক্সাইটমেন্ট। আচ্ছা, এরপরে হুইচ ওয়ান ইজ দ্য পটেন্ট স্টিমুলাই ফর ক্যারোটিড বডি। তাহলে ক্যারোটিড বডির এটা কোন জায়গা থেকে আসছে, এটা হচ্ছে ওই যে কেমোরিসেপ্টর, ওই জায়গা থেকে আসছে। এটা মনে রাখবা, ক্যারোটিড বডি যেটা, এটা হচ্ছে যদি অক্সিজেন লেভেলটা কমে যায়, অক্সিজেন ক্যারোটিড বডিতে অক্সিজেন সেন্স করার জন্য একটা সেল আছে যেটাকে বলা হয় গ্লোমাস সেল। এটা তোমরা যারা গাইটন পড়ো, ওরা গাইটনে দেখবা যে এরকম একটা চিত্র আছে গ্লোমাস সেল। তো এই যে গ্লোমাস সেল যেটা আছে, এই গ্লোমাস সেল দিয়ে তোমার হচ্ছে সেন্স করে যে অক্সিজেন কমে গেছে সেটা।
সো দ্যাটস ওয়াই when আর্টেরিয়াল ব্লাড পার্শিয়াল অক্সিজেন প্রেশারটা 60 কমে যাবে, তখন হচ্ছে এটা ক্যারোটিড বডিকে অ্যাক্টিভ করে দিবে। তো ঠিক আছে, তোমাদের যেটা আমরা সিবিএস এটা আমরা শেষ করে দিয়েছি। তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমার রিটেন এবং হচ্ছে তোমার ভাইবা অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউতে এটা হেল্প করবে।